নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় দেশ এবং রাজ্যের রাজনীতি। এই নিয়ে এমন একজনের সঙ্গে কথা বলবো যার রাজ্য রাজনীতিতে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। পিডিএস এর প্রতিষ্ঠাতা সম্পাদক সমীর পুতুতুন্ডু। সমীর দা, আপনাকে পাঁচমিশালিতে স্বাগত। নমস্কার। আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, বিজেপির মানে রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেসকে পতাকা ছেড়ে একযোগে আন্দোলন করতে হবে যদি সরকারকে সরাতে হয়। এ বিষয়ে আপনি কি বলবেন? পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপির সঙ্গে তৃণমূল এবং সিপিএম এবং কংগ্রেসের যা অসুবিধা আছে, যদিও ওরা গত কটা ভোটে তৃণমূলকে হারাবার জন্য ইনডাইরেক্টলি নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করেছে। এবারে নির্বাচনের আগেও ওরকম একটা চিন্তা ভাবনা নিশ্চয়ই ওদের মধ্যে হচ্ছে। তবে বিধানসভা নির্বাচনে পতাকা ছেড়ে তৃণমূলকে হারাবার জন্য বিজেপি, সিপিএম, কংগ্রেস এক জায়গায় হতে পারবে, আমার মনে হয় না সেরকম কিছু হবে। সেক্ষেত্রে আপনাদের মতো বাম দলগুলির অবস্থান কি হবে? আমাদের তো বিজেপি বিরোধী অবস্থান আছে এবং পশ্চিমবাংলার ইস্যুও নির্বাচনে আসবে। তবে শেষ পর্যন্ত বিজেপি যাতে নিজেদের এখানকার বিভিন্ন শক্তির বিরোধের সুযোগে বিজেপি যাতে সুযোগ নিতে না পারে, সেটা নিশ্চয়ই সবাইকে দেখতে হবে, আমরা দেখব। বিজেপির নতুন রাজ্য সভাপতি মুসলিমদের প্রতি নরম নীতি নিয়ে চলার চেষ্টা করছেন। রাজ্য বিধানসভা নির্বাচনে তার কি কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? এটা এটা একটা আইওয়ার মতো হচ্ছে। এটা নতুন সভাপতি সমীর ভট্টাচার্যের পক্ষে এরকম কোন স্ট্যান্ড লাইন নেওয়া সম্ভব নয়। কারণ আমরা সারা দেশে নির্বাচনী লড়াইয়ের চিত্র যদি দেখি, ভারতবর্ষে কোথাও একটা এমপি সিটে কোনো মুসলিম ক্যান্ডিডেট বিজেপির প্রতীকে জিতেছে এরকম ঘটনা নেই, এবং বিধানসভার সিটগুলোতে মুসলিম ক্যান্ডিডেটকে জিতিয়ে আনছে বিজেপি, এরকম কোনো ঘটনা নেই। ফলে এখানে মানে এখানকার যে নিজস্ব চেহারা আছে, তার কারণে মুসলিম ভোট যেহেতু একটা ফ্যাক্টর বড়, তার কারণে হয়তো এখন উনি এরকম কথা বলছেন, কিন্তু ওরকম কোনো লাইন বিজেপি নিতে পারবে বলে মনে হয় না। অমিতা, বিজেপি রাজ্য সভাপতি একদিকে বলছেন যে মুসলিমদের প্রতি নরম মনোভাব নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। কেন্দ্রীয় বিজেপি আবার বলছেন, এবং রাজ্য বিজেপিরও একাধিক নেতা বলছেন যে আমাদের মুসলিম ভোটের দরকার নেই। এই দুটোকে উনি কি করে মেলাবেন? এটা হচ্ছে ওদের অরিজিনাল পার্টি লাইন, কিন্তু এখানকার লোকাল সিচুয়েশনের জন্য মাইনরিটি ভোটের মধ্যে মুসলিম ভোট যে পার্সেন্টেজের আছে, সেটাকে উপেক্ষা করে ভোটে জেতার কোনো বাস্তবতা এখানে বিজেপির পক্ষে নেই। তার কারণে নতুন সভাপতি, নতুন মুখ, এবং টিভিতে কথাবার্তা উনি ভালোই বলেন, ফলে উনি এখন একটা ওরকম লাইনের কথা বলছেন, কিন্তু বাস্তবে বিজেপির পক্ষে এরকম লাইন নিয়ে এগোনো সম্ভব হবে না। সমিতা, একটু কেন্দ্রীয় রাজনীতির দিকে যদি আমরা নজর ঘোরাই, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিজেপি বলছে হিন্দু খতরে মে হ্যায়, তার কাউন্টার করতে গিয়ে কংগ্রেস বলছে সংবিধান বাঁচাও। তো এই দুটোর প্রেক্ষাপটে কোনটাকে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়? সংবিধানকে তছনছ করে দিচ্ছে বিজেপি, ফলে সংবিধান বাঁচাবার লড়াইটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে যে যে সিদ্ধান্তগুলো নিয়ে বিজেপি এগোচ্ছে, প্রশাসনকে ব্যবহার করে আরএসএস বিজেপির যে পলিটিক্যাল লাইন, সেই লাইনে যেভাবে এগোচ্ছে, তাতে সংবিধান বাঁচাবার লড়াইটা আজকের দিনে অনেক বেশি জরুরি হয়ে গেছে, গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সমিতা, এই যে সংবিধান বাঁচানোর লড়াই, এইটাকে সামনে রেখে কংগ্রেস আন্দোলন করছে, রাহুল গান্ধী পদযাত্রা করেছে, সবই ঠিক আছে, কিন্তু সরকার বিরোধী বিভিন্ন ইস্যুতে বিজেপি বিরোধী যে শক্তিরা আছে তারা কি সেভাবে মাঠে নেমে লড়াই আন্দোলন সংগঠিত করতে পারছে? পারছে না, পারছে না। বেসিক্যালি কংগ্রেস স্বাধীনতা আন্দোলনের পরে দেশ চালিয়েছে, রাজ্য চালিয়েছে, কিন্তু মানুষের দাবির ভিত্তিতে আন্দোলন কখনো সংগঠিত করেনি। এটা সাম্প্রতিক অতীতে শুরু হয়েছে,
যখন কংগ্রেস ছোট হতে হতে অনেক ছোট হয়ে গেছে এবং স্থানীয় দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এগোনো ছাড়া উপায় নেই, মানুষের বিষয়কে সামনে রেখে এগোনো ছাড়া উপায় নেই, তখন এই লাইন তারা নিয়েছে। কিন্তু বাস্তবে আমাদের রাজ্যেই যদি আমরা দেখি, কংগ্রেস ছোট শক্তি হলেও তো কংগ্রেস একটা দল, কংগ্রেস একটা নাম, কংগ্রেস একটা শক্তি। তারা এখানকার মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ে নামাবার জন্য কি কি চেষ্টা করেছে? কেউই করেনি। এখন হচ্ছে না, আগে হয়নি। আমরা দীর্ঘদিন যাবত দেখছি, আমাদের নতুন দল তৈরির সময় থেকে এই নিয়ে আমরা আলোচনা করেছি। ফলে মানুষের দাবির ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস এখনো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। যদিও একটাই কর্মসূচি সারা দেশ যাত্রায়, ভারত জোড়ো যাত্রা যে রাহুল গান্ধীর নেতৃত্বে হয়েছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী এই যে যাত্রা হয়েছিল, এটা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং দেশের মানুষের নজর কিছুটা কাটতে পেরেছে, অ্যাটেনশন ড্র করতে পেরেছে। কিন্তু মানুষকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে আন্দোলন আজকের দিনে যে যে বিষয় ভিত্তিক হওয়ার দরকার, মানুষের রুটি রুজির বিষয়, চাকরির বিষয়, খাদ্য জিনিসপত্রের দাম বাড়ছে সেই বিষয়, এসব বিষয় নিয়ে সেরকম এফেক্টিভ কোনো মুভমেন্ট এখনো তৈরি করতে পারে। সমিতা, আপনি সংবিধানকে প্রাধান্য দিলেন। সম্প্রতি বিজেপি বা বিজেপি না বলে আরএসএস এর সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত দত্তাত্রেয় হোসাবোলে তিনি পরিষ্কার বলছেন যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র শব্দ দুটো বাদ দিতে হবে। এ বিষয়ে আপনি কি বলবেন? এটা তো ওদের অরিজিনাল প্রোগ্রাম, এটা ওদের অরিজিনাল প্রোগ্রাম এবং এটা বোঝা যাচ্ছে বিরোধীদের দুর্বলতার সুযোগে এটা বলতে পারছে। এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক। গত নির্বাচনে বিরোধীদের যতই দুর্বলতা থাকুক, 24-এর ভোটে মানুষ যে রায় দিয়েছে তার থেকে শিক্ষা বিজেপি গ্রহণ করতে পারেনি এবং সেক্ষেত্রে এটাই প্রধান কারণ যে বিরোধীরা দুর্বল অবস্থায় আছে, তাই এই কথাটা বলতে পারছে। এটা ওদের অরিজিনাল কথা এবং এর বিরুদ্ধে মানুষ ইতিমধ্যে রায় দিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপি ছিল, সেটা মানুষ কমিয়ে দিয়েছে। 63টা আসন গত নির্বাচনে কম পেয়েছে বিজেপি এবং সামনের দিনে বিরোধীরা যদি ঠিক মতন ঐক্যবদ্ধ হতে পারে তাহলে ওই শক্তি আরো ছোট হবে। কিন্তু পলিটিক্যালি ওদের ওই লাইন ছাড়া এগোবার কোনো রাস্তা নেই। আপনি বলছেন বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বিজেপিকে আটকানো যাবে বা হারানো যাবে, কিন্তু সারা দেশের প্রেক্ষাপটের সঙ্গে যদি রাজ্য রাজনীতির দিকেও তাকাই তাহলে তো দেখা যাচ্ছে যে বিরোধী জোট বলে যেটা আছে সেখানে তো ঐক্যমত তৈরি হচ্ছে না। ঐক্য তৈরি হচ্ছে না, তার সুযোগ কিছুটা বিজেপি নিয়েছে এবং গত নির্বাচনে কংগ্রেস বামেরা শূন্য হয়ে গেছে, ওরা 77টা আসন জিতে গেছে। কিন্তু তারপরেও দেশের ভোট যেখানে বিজেপির অ্যাডভান্টেজ বেশি, সেই ভোটে গতবারে 8টা আসন পশ্চিমবাংলায় কমে গেছে। ফলে এখানকার বিরোধীদের দুর্বলতার সুযোগ বিজেপি যেমন নিয়েছে, তেমনি বিজেপির দুর্বলতার সুযোগে এখানকার অন্য বিরোধীদেরও সামনের দিকে এগোবার মতন রাস্তা খোলা আছে। আশা করি তারা সেভাবে এগোতে পারবে। আপনি সার্বিক জোটের কথা বলছেন, বিজেপি বিরোধী যে ইন্ডিয়া ব্লক আছে তাতে একাধিক দল কংগ্রেসের সঙ্গে যেতে চাইছে না, নির্দিষ্ট করে বলতে গেলে তাহলে এইভাবে বিজেপি বিরোধী জোট কিভাবে তৈরি হবে? আলটিমেটলি আমরা গত লোকসভা ভোটের সময় দেখেছি, যে যাই ভোট পাক হার জিত যাই হোক, শেষ পর্যন্ত লোকাল এতগুলো পার্টি সব কংগ্রেসের সঙ্গে ঐক্যের প্রশ্ন অনেক ছোট হয়ে যাওয়াতে একটু অসুবিধা হয়েছে, সমস্যা হয়েছে। তো সেই দিক থেকে গত নির্বাচনে আমরা দেখেছি যে আলটিমেটলি জোটটা হয়েছে এবং বিজেপি তার জন্য ফল খারাপ করেছে, বিরোধীদের ফল ভালো হয়েছে। গুরুত্বপূর্ণ অনেকগুলো রাজ্যে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুরুত্বপূর্ণ অনেক রাজ্যে, পশ্চিমবাংলায় বিরোধীদের ফল ভালো হয়েছে। কিন্তু পশ্চিমবাংলা বলুন, কেরালা বলুন, আমরা এটা দেখেছি যে ইন্ডিয়া জোটের শরিকরা এখানে ঐক্যবদ্ধ নয়। তার সুবিধে কিছু বিজেপি পেয়েছে, কেরালায় একটা আসন তারা জিতেছে এবং এখানে পশ্চিমবাংলায় তাদের 8টা আসন কমলেও তাদের আসন আরো কমার মতন বাস্তবতা ছিল, সেটা হয়নি। আর বিরোধীরা
একটা কংগ্রেস জিতেছে, বামেরা কোনো সিট জিততে পারেনি। এই যে একটা পরিস্থিতি এখানে আছে, তৃণমূলের সঙ্গে এদের কংগ্রেস এবং বামেদের সম্পর্ক, তার সুবিধে বিজেপি যেটা নিচ্ছে, আশা করি আগামী দিনে মানুষ, যেটা গত 21-এর ভোটে আমরা দেখেছি যে বিরোধীরা ঐক্যবদ্ধ ঠিকমতো না হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু বিজেপিকে সরকারে আসতে দেয়নি। এবারে নির্বাচনও সেরকম হবে এবং তাতে গতবারের থেকে আসন বিজেপির কমবে। বিজেপির বিরুদ্ধে আপনারা যারা বিরোধিতা করছেন তাদের আদর্শগত দিক থেকে তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলেন, কিন্তু এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তো মানে তোষণের রাজনীতির অভিযোগ ওঠে। এই দুটোকে আপনি কিভাবে দেখবেন? এখন এখন এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ভারতবর্ষের মতন এত বড় একটা সংসদীয় গণতন্ত্রের দেশ, এত বড় একটা নির্বাচনী কাঠামো, নির্বাচনী ব্যবস্থা, সেখানে ধর্ম এখানে রাজনীতিতে এসে প্রাধান্য পেয়ে যাচ্ছে। বিজেপি এটা নিয়ে এসছে, বিরোধীরা তার পেছন পেছন ছুটছে, তার কিছু এফেক্ট হচ্ছে, কিন্তু মানুষের যা রায় আছে তাতে এই জিনিস কেটে যাবে। এ রাজ্যে শাসক দলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে দুর্নীতির। আগামী বিধানসভা নির্বাচনে তা কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? দুর্নীতির প্রভাব কিছু নিশ্চয়ই পড়বে, কিন্তু আমাদের দেশে যে পরিস্থিতির মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনীতি যাচ্ছে তাতে একটু পেঁচিয়ে যান আপনি ফ্রেম থেকে। হ্যাঁ, ব্যাস, এবার ঠিক। আরেকবার বলুন। দুর্নীতির এফেক্ট নিশ্চয়ই পড়বে, কিন্তু এখানে স্কুলে নিয়োগ দুর্নীতির পরে তো ভোট হয়ে গেছে, 23-এর পরে 24-এর ভোট, তাতে তো আমরা দেখলাম যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল আরো ভালো রেজাল্ট করেছে এবং কংগ্রেসের 2টো সিট ছিল, একটা কমে গেছে, বামেরা সিট পায়নি আগেবারের মতো। তো সেই দিক থেকে আমার মনে হয় না, যে দেশে 2জন মুখ্যমন্ত্রীকে জেলে রেখে ভোট হয়েছে, যে দেশে আরো মুখ্যমন্ত্রী চেয়েছে এবং সবই বিরোধী দলের, আর বিজেপি প্রশাসনকে ব্যবহার করে যখন মানুষের রায়ে জেতার সম্ভাবনা নেই, তখন প্রশাসনকে ব্যবহার করে চাপ দিয়ে বিরোধী শক্তির কে দুর্বল করে নিজে ভোটে জেতার চেষ্টা করছে। এরকম একটা অবস্থাতে ওই যে সংবিধানের কথা এসেছিল, সংবিধানের প্রশ্ন বড় হয়ে গেল। দুর্নীতির চাইতেও সংবিধানকে বাঁচাতে হবে, এই প্রশ্নটা বড় হয়ে গেল এবং গত 24-এর ভোট তাতে অনেকটা এফেক্ট করেছে। ফলে সেই দিক থেকে আমার মনে হয় অন্যান্য যে সমস্যাগুলোর মধ্যে আমরা আছি সেটা অনেক বড় হিসেবে সামনে আরো চলে আসবে। দুর্নীতির ইস্যু আছে, দুর্নীতি নিয়ে মানুষের প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু আলটিমেটলি কোন শক্তিকে মানুষ সরকারে নিয়ে আসতে চায় এই বিচারে যখন সিদ্ধান্ত হবে, তখন দুর্নীতির থেকেও সংবিধান বাঁচাবার শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি, এইগুলো অনেক বড় হয়ে যাবে। এ রাজ্যে বিধানসভায় বামেরা শূন্য, কংগ্রেসও শূন্য। আগামী বিধানসভা নির্বাচনেও এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তারা জোট করেই লড়বে বলে মনে করা হচ্ছে। সেই জোট যদি হয় তাহলে কি তারা বিধানসভায় আসন পাওয়ার মতো জায়গায় যেতে পারবে? এবারে কয়েকটা আসন জিততে পারে, কিন্তু নির্দিষ্ট করে আমি এখনো খুঁজে পাইনি যে কোন কোন আসন জিততে পারে। তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লোকের মধ্যে কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট মনোভাব, অ্যান্টি এস্টাবলিশমেন্ট মনোভাব লোকের মধ্যে কিছুটা এসছে। তার রিফ্লেকশন হলে বিজেপি এখানে সুবিধে পাবে না, এরকম একটা পরিস্থিতি যদি তৈরি করা যায়, তাহলে তার সুবিধে কিছুটা বামেরা কংগ্রেস পেতে পারে, কিন্তু তারাও সার্বিকভাবে এখানকার যে শক্তিকে ঐক্যবদ্ধ করলে পরে আরো শক্তিশালী হওয়া যায়, সেই কাজটা কিন্তু করতে পারেনি এবং বামেদের যে ঐক্য ছিল সেটা তারা ভেঙে দিয়ে আরো ছোট করে দিয়েছে। কাজে আলটিমেটলি এটা কোথায় গিয়ে দাঁড়াবে এক্ষুনি বলা মুশকিল, ভোটের জোটের চেহারা নির্দিষ্ট হলে তখন আরো পরিষ্কার হবে। সমিতা, এ রাজ্যে একাধিক ছোট ছোট বাম দল রয়েছে। আগামী দিনে তাদের মধ্যে ঐক্যবদ্ধ চেহারা নেওয়ার সম্ভাবনা কত দূর আছে? এখানে বড় যারা, ছোট গুলো ঐক্যবদ্ধ না হয় হলো, কিন্তু বড় যারা তারা ঐক্যবদ্ধ হয়েও শূন্য থাকছে। কাজে এখানে প্রথম দেখতে হবে যে নীতির ভিত্তিতে মানুষের স্বার্থে বাম শক্তি অ্যাজ এ হোল সামগ্রিকভাবে
কিভাবে ঐক্যবদ্ধ হতে পারে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এটা যদি না হয়, আমাদের পশ্চিমবাংলায় যেটা প্রবলেম হয়ে গেছে, যে বড় সবকটা পার্টি সরকার চালিয়েছে অথবা চালাচ্ছে, বিজেপি এখানে চালায়নি, দেশে চালাচ্ছে। ফলে সবকটা পার্টি সম্পর্কে লোকের কতগুলো অভিজ্ঞতা হয়েছে, এবং তাতে আজকে বামেরা নেই, কিন্তু বামেদের উপর ক্ষুব্ধ হয়েই তো তৃণমূলকে লোক এনেছে। আজকে তৃণমূল যে খারাপ কাজটা করছে তার বিরুদ্ধে লড়াই করতে গেলে তখন ওই প্রশ্নটাই আসছে, যেহেতু আপনারা তো এই কাজ করেছেন। ফলে যারা এস্টাবলিশমেন্টের অংশ হিসেবে দুর্নীতি, অগণতান্ত্রিক কার্যকলাপ এগুলোর মধ্যে যুক্ত ছিল না, তো সেই শক্তি মাথা গুনতিতে ছোট হতে পারে, কিন্তু নীতির বিচারে, লোকের কাছে ভাবমূর্তির বিচারে অনেক বড়। বড় বড় পার্টিতে ওরকম অনেক লোকজন পাওয়া যাবে না। কাজে সেদিক থেকে অ্যাজ এ হোল সামগ্রিকভাবে বামপন্থীদের ঐক্য এখানে খুব জরুরি। এবং এটা যদি করতে, নেতৃত্ব দিতে না পারে বড় বাম দলগুলো, তাহলে কংগ্রেসকে সঙ্গে নিয়েও খুব বেশি সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আজকের দিনে ছোট ছোট বাম দল বলতে আপনি যাদের বোঝাচ্ছেন, তারা যখন দাঁড়িয়ে লোকের মধ্যে বলবে যে এই সমস্যা বামেদের আমলে হলেও আজকের দিনে কেন ঐক্য দরকার, যেটা আমরা বলেছি 14 থেকে 23 পর্যন্ত আমরা একসঙ্গে আন্দোলন করেছিলাম, বলেছি, তাদের কাজ হচ্ছিল, সেটা ওরা কেন বন্ধ করেছে আমি জানি না। এই রাস্তায় যা যেতে হবে, নাহলে পরে নতুন বিকল্প তৈরি করতে হবে। এবং সেখানে বামফ্রন্টের যে লাইবিলিটি আছে, এতদিন 34 বছর সরকার চালাবার ফলে বামফ্রন্টের যে লাইবিলিটি আছে, অনেক ক্ষেত্রে বামফ্রন্ট একটা বোঝা ব্র্যান্ড, বামফ্রন্ট রিজেক্টেড, সাধারণ মানুষের কাছে রিজেক্টেড হয়ে গেছে। কাজে নতুন মঞ্চ, বিকল্প ঐক্য, সেখানে সিপিআইএম এর ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আরো বড় বাম দলগুলোর এক একটা পার্টি যেরকম শক্তি, সেই অনুযায়ী তারা গুরুত্বপূর্ণ থাকবে, কিন্তু নতুন ভাবে এটা শুরু করতে হবে, নতুন বিকল্প তৈরি করতে হবে। তবে এখানে মানে কংগ্রেস কি বিজেপি কি তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম, যার যা খারাপ দিক আছে সেটাকে বাইরে রেখে ভালো দিকগুলোকে নিয়ে আরো নতুন ভালো রাস্তা তৈরি করা যাবে। আপনি নীতির ভিত্তিতে ছোট বাম দলগুলোকে এগিয়ে আসার কথা বা তাদেরকে মানুষের কাছে তুলে ধরার কথা বললেন, কিন্তু আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, আপনি কি মনে করেন আমাদের দেশে বা রাজ্যে ভোট নীতির ভিত্তিতে হয়? নীতির ভিত্তিতে হয়, তা না হলে পরে বিজেপির সিট 63টা কমলো কি করে? ওই বাজার যেখানে বিরোধীরা ঠিক মতন ঐক্যবদ্ধ নয়, সেখানে বিজেপির অত বড় শক্তি, তাদের আসন 63টা কমে গেল। কাজে নীতির ভিত্তিতে হয় না বলা যাবে না। মানুষ, আমাদের দেশের মানুষ সময় মতন নীতিভিত্তিক, ঐক্যবদ্ধ, শক্তিশালী, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই কংগ্রেসের বদলে অন্যরা এসছে, বামেদের বদলে অন্যরা এসছে, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম চেহারা আছে। কাজে এটা বলা যাবে না যে মানুষ নীতির ভিত্তিতে দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে, তার জন্য সময় লাগে। আমাদের এখানে এত দল, বহু মত, নানা রকম যে সমস্যা আছে, জটিলতা আছে, তা ছাড়িয়ে এগোতে সময় লাগে, এবং তার জন্য সময় লাগছে। সমিতা, আপনাকে শেষ প্রশ্ন, যে দীর্ঘদিন আগে আপনারা বিকল্প বাম আদর্শ মানুষের কাছে তুলে ধরতে একটা পৃথক দল করলেন, সেই কাজে আজ এতদিন বাদে কতটা সফল বলে মনে করছেন? আমাদের এই দল সমস্ত চালু বড় দলগুলি যাদের কার্যকলাপের বিরুদ্ধে আমরা কথা বলি, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে এবং হিংসামুক্ত রাজনীতির কথা বলি, দুর্নীতিমুক্ত হিংসামুক্ত রাজনীতি, এই কথাটা বললে সব প্রতিষ্ঠিত বড় দলের গায়ে লেগে যায়। এবং তারা সবাই চেষ্টা করেছে এই দলটা যাতে না থাকে। 25 বছর বাদেও যখন এই দল নিয়ে আলোচনা হচ্ছে লোকের মধ্যে, তখন বুঝতে হবে যে এর ভেতরে একটা জান আছে, শক্তি আছে। নানান কারণে এটা সামনের দিকে এগোবার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, কিন্তু সামনে আবার এমন সময় আসছে যখন এই ধরনের বিকল্প মানুষ চাইবে। আমরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে এটার গ্রহণযোগ্যতা আরো অনেক বেড়ে যাবে। সমিতদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আগামী দিনে রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি নিয়ে আবার আপনার সঙ্গে কথা হবে। আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।